আসসালামু আলাইকুম। তো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। কথা বলতেছিলাম মাঝে একটা বিষয় নিয়ে, সেটা ইয়েছে এর ভিতরে একটু আমার কি বলে একটু কাজের জন্য লোক আসছিল, যার জন্য ব্রেক আনতে হয়েছে। তো যে কথাগুলো বলতেছিলাম যে আমার কষ্ট হয়, আমার দুঃখ হয়, আমার লাগে, ব্যথিত হই, কারণ সত্য সর্ব অবস্থায় সত্য। আপনি যতই মিথ্যা বানাতে চেষ্টা করুন, যতই করার চেষ্টা করুন, প্রভাবিত করার চেষ্টা করুন, সত্য কখনো মিথ্যা হবে না, সত্য সত্যই থেকে যায়। আজকে সকালে আমি একটি ফেসবুকে লেখা দিয়েছি, নিশ্চয়ই দেখেছেন, পড়েছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, কমেন্টস করবেন, যৌক্তিক সমালোচনা করবেন, অযাচিত বা অসত্যকে সত্যের মধ্যে জড়াবেন না। কারণ হলো সত্য বলা একটি সাহস, বুকে সাহস লাগে। গত সরকারের আমলে অনেক কথা বলেছি, অনেকে সেটা নিয়ে সমালোচনাও করেছেন। হ্যাঁ, করেছেন। কেন করেছেন আমি জানি না। আজও বলি, ওখানে যেটা বলেছিলাম এখনও বলি, সেটা সত্য বলেছিলাম। কারো লেজুর বৃত্তি করার জন্য নয়, অথবা কারো সুবিধা ভোগার জন্য নয়, সত্যই বলেছি। টিচার নিয়োগে আওয়ামী লীগ সরকারের সকল কার্যক্রমের মধ্যে একটি যুগান্তকারী কাজ করে গেছেন। টিচার নিয়োগটা অন্তত এনটিআরসির হাতে দিয়ে গেছে, নয়তো কোটি কোটি হাজার কোটি টাকার দুর্নীতি হইতো ওই টিচার নিয়োগ নিয়ে 16 সাল থেকে। এটা আপনারা জানেন, কারণ ওখানে সভাপতি হওয়ার মূল কারণটাই ছিল ওই লোক। তো সেটা ওরা করে গেছে, সকল কাজের মধ্যে এটা ভালো কাজ করে গেছে। এটা এখনও আমি স্কুলে গেলেও বলি, মাঠেও বলি, সব জায়গায় বলি, আমি অস্বীকার করার কিছু নেই। এটা যতগুলো ভালো কাজ করেছেন তার মধ্যে ওয়ান অফ দেম না, ওয়ানলি ওয়ান, এটা ভালো কাজ, এটাই করছে, এটা অস্বীকার করার কিছু নেই। তো এরকম আমরা অনেকেই আছি, সত্য বলতে কেমন জানি ভয় পাই, কেমন জানি হয়, একটু সামান্য স্বার্থের জন্য, সামান্য সুবিধা নেওয়ার জন্য, সামান্য নেওয়ার জন্য, একটু সুবিধা পাওয়ার জন্য। তো আমরা দেখা যায় সত্যটাকে সত্য স্বীকার করতে চাই না, সত্যটাকে সত্য স্বীকার করতে চাই না। এটাই কারিকুলাম নিয়ে অনেক কথাই হয়েছেন। কারিকুলামের মধ্যে নিশ্চয়ই অনেক ভালো দিক ছিল, এটাও ছিল। তারপরে আর একটা, নয়তো আমাদের এই যে জনশক্তি, এই যে যুব শক্তি, এদেরকে খালি সার্টিফিকেটই দিতে পারবেন আর চাকরির পিছিয়ে। আজকে টিচাররা লজ্জা লাগে না ওই রকম আকুতি মিনতি করতে? আরে ভাই, যাদের যৌবন আছে তারা এরকমই করে না, তারা পৃথিবী জয় করে খায়। 12,500, আমি তো স্কুলে বলি, 12,500 টাকা বেতনের কথা বলতে ওখানে বসে লজ্জা করেন। আপনি বসে আছেন কেন এখানে? বাংলাদেশে কি চাকরি শুধু ওই শিক্ষকতা পেশা? 12,500 টাকায় আপনার চাকরি করতে হবে? আপনার মতো একটা যুবক, আমরা হাজার হাজার, মানে হাজার যুবক এই অবস্থায় বসে আছে। আমি অন্তত যতগুলো স্কুলে, শত স্কুলের টিচার দেখে বলছি যে যৌবন, এই যে জানুয়ারি মাসে আমাদেরকে, আপনাদের আমার লাইভ যারা শুনেছেন নিশ্চয়ই যে তখন দেখেছেন যে আমি বলছিলাম যে আপনারা যৌবন আপনাদের মধ্যে নাই, তারুণ্য আপনাদের মধ্যে নাই। স্কুলে তারুণ্যের উৎসব করছে কারা? এইরকম হ্যান্ডসাম ইয়াং বডিওয়ালা ছেলে, 12,500 টাকায় বেতনে চাকরি করি আর আমি তারুণ্যের উৎসব করি। আর আজকে আকুতি করে, লজ্জাও করে না এইরকম নিজেকে বিলিয়ে দিতে, এইরকম করতে। ভাই, আপনাকে কেউ এখানে ধরে রাখে না। আপনি করে কি বলে, নতুন কোনো জায়গায়, নতুন যেখানে আপনাকে এই ধরনের বৈষম্যের মধ্যে পড়তে হয় না, আপনি সেখানে চলে যান। যৌবন থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, সাহস থাকতে হবে, আল্লাহর উপর ভরসা থাকতে হবে। টিচারদেরকে আমি এখন এই যে বলছি যে হ্যাঁ, দাবি করবেন, এটা আপনাদের ন্যায্য অধিকার, আপনি দাবি করতে পারেন, কিন্তু এজন্য হতাশ হবে না। এই রকম আকুতি মিনতি ওখানে করবেন না, আল্লাহর কাছে করুন।
আল্লাহর কাছে করবেন, মানুষের কাছে করবেন কা। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কপালে যা আছে তা শতভাগ আপনি পাবেন, কোনো অবস্থাতেই আপনি তার থেকে এক চুল পরিমাণ কম পাবেন না। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। তো এই বিষয়গুলো নিয়ে হয়েছে কথাগুলো, সত্য কথা বলার ক্ষেত্রে সর্ব অবস্থায় নির্ভীক থাকবে। আমার কষ্ট লাগে, আমার দুঃখ লাগে, আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকজন কেমন জানি বুঝে না, সত্যটা চোখে দিনের মতো পরিষ্কার, সেটা স্বীকার করতে তাদের ভয় হয়, স্বীকার করতে তারা কেন যেন আড়ষ্ট হয়ে যায় ভিতরে, মানে একেবারে নিজেকে করে ফেলে, সংক্ষিপ্ত করে ফেলে। ভাই কী হয়েছে আপনার? সত্য কথাটা সত্য অবস্থায় বলে। আজকে দেখলাম এক বক্তা এই যে মুক্তিযুদ্ধের কী জানি জামাত ইসলামের সমালোচনা করতে গিয়ে উনি অনেক কথা বলেছেন। তো আমার বক্তব্য হলো এটা যে ভাই, আমি জামাত ইসলাম করি না, বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, জাতীয় পার্টি করি না, আবার আমি সব করি, যেটা ভালো সেটা করি। আমি কোনো পীর সাহেবের ভক্ত নই, আমি কোনো তাবলিগের ভক্ত নই, আমি কোনো নই, আবার আমি সকল দরবারের ভক্ত। আমি বারবার বলেছি, আমি মধু পোকা হতে চাই, যেখানে মধু আছে আমি সেখান থেকে মধু সংগ্রহ করতে চাই। অতএব আমাকে কোনো দরবারের মধ্যে, কোনো দলের মধ্যে, কোনো গোষ্ঠীর মধ্যে আটকিয়ে রাখা যাবে না। সেটা হইল আপনারই করবেন। আমি আজ পর্যন্ত এই যে বলছি যে আমি কোনো দলের কোনো না, সীমাবদ্ধ নই। আমার যেটা সত্য কথা, যেটা ভালো কথা, যেটা সেইটাই। তো উনি আজকে যেটা বলছেন যে আপনারা একটা জিনিস, জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেন। মূল বিষয় হলো, আমি কথা বলতে গেলে যদি কোনো দলের যে বসে ধরে নেন অনেকেই যে হ্যাঁ উনি বোধহয় ওই দলের, যে কথাগুলো আসলে ওরকম না। সত্যি কথা, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, জামাত শিবিরের বদনাম যেটা করা হয় 53 বছর আগের, আরে ভাই 53 বছর আগে কয়জন লোক এখন জীবিত আছে? আপনি কি 53 বছর আগের জিনিস দেখেছেন? আপনি শুনেছেন। আপনি শোনা এবং দেখা এর মধ্যে, ওই যে কোন পিছা বুজুরে ওয়াজ করছিল, এর মধ্যে ডিফারেন্স হলো 6 মাসের। তো আপনি যেই জিনিসটা দেখেন নাই, শুনে শুনে সেটা নিয়ে আপনি এত এত ব্যস্ত হয়ে গেছেন। আর এই 53 বছরে যেগুলো আপনি চোখে দেখছেন, এমনকি হালে 20-30 বছরে আপনারা যেগুলো দেখছেন, সেগুলো কি আপনাদের চোখে বাঁধে না? খালি ওই শোনা কথাটাই বাজাইতে থাকেন, ওই ডোল বাজাইতেই থাকেন। আপনাদের মেধা, মননে, মস্তিষ্কে কি শয়তানে পায়খানা করেছে? কার কথা বলবেন? একজন ওই স্বাধীনতার প্রত্যক্ষদর্শী একজন বাইর করেন, ক্ষমতা পেয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। আপনারা তখন তো লাইন দিয়ে বলছেন, এখন বলবেন এই সরকার বলে, এই সরকার না। ওই সময়ও আপনারা এই বদনাম করেন নাই। আমার এমপি রুস্তম আলী ফরাজি অনেকে অনেক বদনাম করছেন, অনেকেই করছেন। আমি তার পক্ষ নিয়েছি, পক্ষে কথা বলেছি, এখনও বলি। মঠবাড়িয়ায় টিচার নিয়োগের ক্ষেত্রে টাকা খায় নাই এমন কে? একটা লোক যদি থাকে, সেটা হলো রুস্তম আলী ফরাজি, যে তাকে এই জড়ানো যায়নি। তো আপনি কাকে বলবেন? এছাড়া আপনি একজন মুক্তিযোদ্ধা বাইর করেন, একজন বাইর করেন, টাকা খায় নাই, দেখেন যে ফেরেস্তা ছিল। এগুলো কি আপনাদের চোখে বাজে না? 53 বছর আগের এই কাসন্দি নিয়ে খালি ঘাটতেছেন। হালে 2-4 বছরে দেখান কয়টা মার্ডার করছে, কয়টা ধর্ষণ করছে, কয়টা ডাকাতি করছে, কয়টা মাথা ফাটাইছে, কয়টা মার্ডার করছে, কয়টা খুন করছে, কয়টা চগলখুরি করছে, সেটা দেখান। যদি বুকে পাটা থাকে। আমার ইয়াং সমাজের কাছে প্রশ্ন, মেধাবীদের কাছে প্রশ্ন, কোন আপনাকে সত্য বলা থেকে বিরত রাখতেছে? খালি পিছনে পিছনে বলা,
সামান্য স্বার্থ নেওয়ার জন্য বলা, এগুলো ভাই ঠিক না, এগুলো ভাই ঠিক না। সত্য আজীবন সত্য। কোনো জাতির সত্যিকার অর্থে যদি উন্নয়ন চান, উন্নয়ন হতে মানে হতে হয়, তাহলে অবশ্যই এই সব বিষয়গুলো পরিহার করতে হবে। আজকে যান না জাপানে, ওই যে অত নাই, বলে না অনেকে যে আপনার সেখানে এত মাহফিল নাই, মিটিং নাই, মিছিল নাই, এত চেতনাবাজ নাই, কিন্তু সেখানে কোনো দুর্নীতিও নেই। আর এদেশে হুজুরগো আপনারা দোষ দেন, মাহফিল করে, করে, ওয়াজ করে, মশলা দেয়, কোরআন পড়ে, আর মুক্তিযোদ্ধার চেতনাবাজকে দেখবেন যে মাসের শেষ এই মানে ক্ষমতা পাইলে 1000 কোটি টাকা মারিয়ে দিচ্ছে, কাট্টা মারছে। দেশের না ওটা, আপনার টাকা না ওটা, আমার টাকা না ওটা, সকলের টাকা না, গরিব ধনী সবারই না। আপনারা কী অর্ডার দিলে যে আপনি নেন, তাকে আপনি একবার দেশপ্রেমিক বাসায় দিতেছেন। আপনি এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে যারা যখন যেটা ভালো আছে, ভালো করছে, সেটাকে অবশ্যই একেবারেই বুক ফুলিয়ে বলবেন। সত্য আজীবন সত্যই। সত্যিকার অর্থে যদি জাতির উন্নয়ন চান, সত্যিকার অর্থে যদি আগামী প্রজন্মকে একটা সমৃদ্ধ বাংলাদেশ দিতে চান, তাহলে এই সব কাসুন্দি গেটে আপনি পারবেন না। আপনাকে দেখা জিনিস বর্তমানের উপরে যেগুলো ঘটছে, যে তার উপরে আপনাকে আসতে হবে, তার উপরে বেসিস করে, ভিত্তি করে আপনাকে সামনের দিকে সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেকটা বিষয় আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরকম করে করে খালি পুরনো কাসুন্দি ঘেটে দেশের উন্নয়ন, দেশের অগ্রগতি, দেশের কি বলে সমৃদ্ধি করার মানে বন্ধ করার কোনো অধিকার আপনার নাই। শিক্ষিত যুবকদের কাছে, শিক্ষিত সমাজের কাছে আমার বিনীত দাবি, কারণ আমার আপনাদের প্রতি ক্ষোভ আছে, রাগ আছে, ঘৃণা আছে। আমি শিক্ষিত হয়ে কেন এই কাজটি করতে যাব? 53 বছর আগের কথা নিয়ে হয়েছে, তখন কি আছিল সমাজে, মানুষ কি বুঝতে পারছে? ঢাকায় কি হয়েছে 2 দিন পর শোনা লাগছে বরিশালে বসে। আর আপনি এখন লাইভ দেখেন, চোখে আঙ্গুল দিয়ে দিয়ে ঘটনাগুলো দেখিয়ে দিচ্ছে, তারপরও আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। তারপরও আপনি ওই পুরনো কাসুন্দি কাটবেন। আপনি 20-30 বছর যেটা আপনি দেখছেন, আপনার যৌবনে, আপনার ছোটোবেলা থেকে দেখছেন, আপনি সেটা বলেন। আপনি যেটা দেখেন না, আপনার কে বলছে না বলছে, আপনি সেটা নিয়ে এত আপনার এত কেন, সেটা নিয়ে আপনার এত মায়া কেন? আপনি বর্তমানে আসেন, আপনার দেখা বিষয়গুলো নিয়ে আপনি কথা বলেন। আপনি বর্তমান যা ঘটছে আপনি সেটা বলেন, সেখানে দেখেন কেটা কী করেছে, আপনি তার উপরে সিদ্ধান্ত নেন, তার উপরে আপনি কাজ করেন। বিষয়টি হলো সত্য চিরন্তন সত্য, একদিন না একদিন বের হয়েই যায়। আজকে দেখেন যে ঘটনা ঘটেছে গত এই কত বছর, এই যে সেদিন আমি একটা কমেন্ট করেছি, বিএনপির নেত্রী খালেদা জিয়াকে নিয়ে একটি ওই সময় আমি লিখেছিলাম যে যখন কান্না করছিল, তাকে যখন বাড়ি থেকে নামানো হয়, মনে হয়েছিল সত্যি বাংলাদেশ কাঁদে, সত্যি বাংলাদেশ কাঁদে। বিষয়গুলোই আপনারা মানে এই যে বিষয়গুলো আছে, যেটা সত্য, যেটা সবসময় বলে যাবেন। আমাদের শিক্ষার দাবি এটা, আধুনিকতার দাবি এটা, শিক্ষার দাবি এটা, মেধার দাবি এটা, রুচিশীলতার পরিচয় এটা। আপনি যদি এটা না বলতে পারেন, তাহলে এই শিক্ষা, MA পাস, মাস্টার ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি যাই বলেন, সব কিছু বৃথা। কারণ আপনি সত্য বলতে পারছেন না। আমাদের আগের কথা বারবার বলি, সেই 53 বছর আগের কথা। ওই সময় মানুষ কি এত সচেতন ছিল? ওই সময় মানুষ কি এত কিছু দেখছে? তারপরও যা একটি মহল ছিল সেইটা। আপনাদের কাছে অনুরোধ, অন্তত ওই সময় যারা জীবিত, এখনও জীবিত আছেন, তাদের
10-20 বছরের তাদের ক্যারেক্টারও আপনারা বিশ্লেষণ করেন, প্লিজ একটু বিশ্লেষণ করেন। আপনার হৃদয়ে যদি বলে যে না ঠিক বলছে উনি ওই সময়ের কথাটা ঠিক বলছে আর এখন উনি অঠিক হয়ে গেছে, এরকম না, ওটা আপনি করবেন যে না এই লোক কথাগুলো সঠিক বলেছে, তাইলে আপনি তার কথা শোনেন, আপনি বিবেক খাটান, আপনি বিবেক খাটান। আমাকে কোনো দলের মধ্যে সীমাবদ্ধ করবেন না, আমি কোনো দলের মধ্যে হতে চাই না, আমি কোনো পীর সাহেবের মুরিদ হতে চাই না, আমি কোনো দরবারের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। সত্যি সত্যি আমি মধু পোকা হতে চাই। গত সময় দেখছেন আমি বসেও রই নাই, আমি সমালোচনা করতে কাউকে ছাড়ি নাই, আবার ভালো কোনো দেখলে সেটাও আমি বলতে ছাড়ি নাই, আবার এখন আপনাকে আমাকে করবেন নো, আমি সকল সময় কম বেশি কথা বলেছি। আমার কষ্ট হয়, আমার শিক্ষিত বন্ধুদের দেখে আমার কষ্ট হয়, আমাদের তরুণ সমাজকে দেখে, যেখানে সত্যকে বলতে তারা সবসময় ভয় পায়। বিষয়টা হলো এখানে আপনারা সত্য বলার ক্ষেত্রে সহজ, আপনি যে দলে থাকেন আপনি যার যেটা সত্য আপনি সেটা বলবেন, কেন আপনি সেটা বলতেই কার না? জি, এই যে থ্যাংক ইউ ভাইয়া, কমেন্টস করেছেন জানি কিটা মিজানুর রহমান ভাই। তো বিষয়টা হলো এই জায়গাটায় এমন একটা জায়গা যে এটা এমন সেন্সিটিভ কথা বলা যাবে না। এখন কথা না বলার কারণে আমাদের অনেক সমস্যা হয়ে গেছে। জাতি হিসেবে আমরা দেউলিয়ায় পরিণত হয়েছি, আমাদের জাতীয় জীবনে অনেক ক্ষতিও হয়ে গেছে। আপনি যেটা সত্য বলেন, আমি তো এটা বললাম যে মাঠে ময়দানে চেতনা বিক্রি করে বেড়াবেন আর সময় মতো সুযোগ পেলে কোটি টাকা মেরে দিয়ে আপনি একেবারে ফেরেস্তা সেজে যাবেন, এটা হতে পারে না। যেটা হালে হয়েছে এই 10-20 বছরে দেখবেন শুধু চেতনাই ছড়িয়েছি, কিন্তু ওই চেতনাবাদ যখন আপনি দেখেন আমার এই বরিশাল অঞ্চলে বড় বড় চেতনাবাদদের খবর নেন, যারা প্রশাসনের বড় পদে ছিল, যারা মন্ত্রী হয়েছিল, যারা এমপি হয়েছিল, তাদের এইগুলো দেখেন। যদি একেবারে এমন হয় যে না এটা মিথ্যা বলছেন, হ্যাঁ এর এর যে শাস্তি আছে আমি সেটা নিতে চাই, কিন্তু আপনি যে বলবেন না, বলা যাবে না, এটা আমি করি না। এটা কি বলে অবাধ তথ্য যুক্তির যুগ, যা আছে ওটা হবে, এ নিয়ে এত টেনশন করে, এত চিন্তা করে, এত ভয় পেয়ে লাভ নেই ভাই। সত্যি যদি আপনি করেন, দেশপ্রেম দেখান, আপনার শিক্ষার প্রতি আপনার দায়বদ্ধতা থাকে, আপনার জ্ঞান আপনার গরিমার প্রতি আপনার দায়বদ্ধতা থাকে, অবশ্যই আপনি সত্য কথাটি বলবেন। কিন্তু আপনি তো সত্য কথা বলতে ভয় পাচ্ছেন, দেখো দিনের মতো সত্য, কিন্তু আপনি সেটা বলতে চাচ্ছেন না। কি হয়েছে? আপনি 20-30 বছর আপনার, অর্থাৎ আপনি আমার বয়সের বলি, আমরা 96 সালে মেট্রিক পাস করেছি, সেই থেকে শুরু করে যা দেখছি আমি তার উপরে ভিত্তি করে কথা বলি। আপনিও বলেন 96 সাল বা তার 90 সাল থেকে আপনি বলেন, সেখানে দেখেন আপনি কেন বারবার 53 বছর আগে যেটা আপনি দেখেন নাই, আপনার বাবা কয়জনের বাবা দেখছে, সে নিয়েও কথা আছে। নাছিল সমাজের নাছিল সমাজের এরকম যোগাযোগের মাধ্যম, 3 দিন পরে একটা খবর আসতো, আর সেই খবরটা নিয়েই এখন দুনিয়াদারি করতে ফেলাইছেন যে মানুষগুলো, সেটা নিয়ে সত্যি প্রকাশ করাও অনেকটা ছিল। তো এই বিষয়গুলো না আপনারা বর্তমানের অবস্থার উপরে ভিত্তি করে কথা বলেন প্লিজ। আপনার জ্ঞান, আপনার শিক্ষা, আপনার মনুষ্যত্ব, আপনার নীতি অন্তত সেটা ফলো করেন। আপনি খালি ওই যে একটা চেতনার পিছনে ঘুরবেন না। আমার অনুরোধ, মুক্তিযোদ্ধা যারা আছেন, আওয়ামী লীগের বন্ধুরা যারা আছেন, ছাত্রলীগের বন্ধুরা যারা আছেন, বিএনপির বন্ধুরা যারা আছেন, ছাত্র দলের বন্ধুরা যারা আছেন, জামাতের বন্ধুরা যারা আছেন, ছাত্র শিবিরের বন্ধুরা যারা আছেন, আমি সকলকে বিনীত অনুরোধ করছি, আপনার শিক্ষা, আপনার জ্ঞান, আপনার মনুষ্যত্ব, আপনার বিবেক, এটার প্রতি ন্যায় বিচার করুন।
এটার প্রতি ন্যায় বিচার করুন। মুখস্থ কথা, শোনা কথা, কান দিয়ে কথা বলবেন না। এরকম একটি ঘটনা আমাদের এই ধর্মীয় ইসে অনেকগুলো ঘটছে। 30-50 বছর আগে আমার দাদাই কি করে গেছে, আমার বাবাই কি করে গেছে, ওটা নিয়েই আমরা কথা বলি। নিজের বিবেক খাটাই না, নিজে খুঁজি না, নিজের কারো মতামত শুনবো না। ওই বাবাই বলে গেছে, পীর সাহেব বলে গেছে। পীর সাহেবের উপরে যে জ্ঞানী লোক থাকতে পারে এটা মোটে আমাদের বিশ্বাসই হয় না। যার জন্য অনেকগুলো বিষয় নিয়ে বিতর্ক সমাজে এতটা তৈরি হয়েছে যে আসলে এটা মানতে পারে। অনেকে অনেক সময় অনেক কথা বলেন, শিরেক বেদাত এগুলো এখন স্পষ্ট হয়েছে। এখন অবাধ তথ্য প্রবাহের যুগ। আজকে যদি আপনি ইউটিউবে সার্চ দেন, আপনার 10টা বিষয় বেশি আসবে, আপনি তার থেকে একটি নেন, কিন্তু আপনি আর কোনো বিষয় যাবেন না, শুধু ওই একটি আপনি ধরে রাখবেন। ন এটা কোনো আধুনিকতার পরিচয় না, এটা কোনো শিক্ষার পরিচয় না, এটা কোনো মনুষ্যত্বের পরিচয় না, এটা কোনো বিবেকবান মানুষের পরিচয় না। আপনাকে বিবেক খাটাতে হবে, চিন্তা খাটাতে হবে, চেতনা খাটাতে হবে। আধুনিকতার একটি সংজ্ঞা আছে। আমার সৈয়দ রহিম স্যার চমৎকার বলতেন বাংলা ডিপার্টমেন্ট বিএম কলেজে, যে আধুনিকতার সংজ্ঞাটা এরকম যে পূর্ব থেকে কোনো কিছু গ্রহণ নয়, পূর্বের ওটাই নেবে এবং বর্তমানকে বুদ্ধি বিবেচনা খাটিয়ে একটি সিদ্ধান্ত নিতে হবে। অমুকে কি বলছে এটাই আমাকে মানতে হবে, বিষয়টি তা নয়। তো আপনারা অনেকেই আসছেন, অনেকেই করছেন, জয়েন করেছেন। মূল বিষয় হলো এতদিন আসলে এই যে রমজান মাসে অনেকগুলো কথা বলেছি আপনাদের সাথে। তো রমজানের একটি উদ্দেশ্য ছিল মূলত যে রমজানে একটি ভালো কাজ 10 গুণ, মানে কি বলে যে অন্য ইয়ের চাইতে রমজানের কাজটি হলো 70 গুণ। তো ওই সময় ওই টার্গেট নিয়েই কথা বলেছি, সকাল বিকেল দুবেলা কথা বলেছি। পরবর্তীতে কথা আসলে বলা বন্ধ করে দিই, কারণ হলো কথা বলতে গিয়ে অনেক সমস্যা হইতো। আমার স্বামী অতটা সুস্থ লোক নয়, অসুস্থ লোক, ঘুমের ব্যাঘাত হইতো। পরবর্তীতে রাত্রে ফজরের নামাজ পড়তে উঠতে ব্যাঘাত করতো, ঘুমাতে দেরি হলে এই সমস্যাগুলো হতো। তো আবার অনেক দিন পর কিন্তু যে অনেকগুলো বিষয় এমন হয়ে গেছে যে আসলে আমাদের এইটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছি না। তার মধ্যে একটি হলো এই যে শিক্ষকদের আন্দোলন। কি সে আমার দেশে এত দেউলিয়া হয়ে গেলে, এত টাকা এত এই জায়গায় খরচ হয়, অথচই হয় না। আবার আজকে দেখলাম ফেসবুকে এমনভাবে আমার টিচাররা আকুতি করছে যে আকুতি এমন হয়েছে যে দেখতে খুব, মানে আমার কাছে খুব খারাপ লাগছে। আপনি নিজেকে এত ছোট করেন কেন ভাই? আপনি একটি মাস্টার্স পাস ছেলে, আপনি যদি এরকম হাউমাউ করে কাঁদেন ফেসবুকে জাতি দেখে, এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না। আপনারে ভাই এখানে কেউ ধরে রাখে নাই, আপনি চলে যান না কেন? আপনি 12,500 টাকা বেতনে এখানে কেন বসে আছেন? আপনি যান। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, আপনি এখন যাবেন না, যাবেন বুড়োকালে। আমি এই এনটিআরসির যারা জয়েন করেছে তাদেরকে তখনই বলেছি যে মাথায় রাখবেন, এত হৈল্লোড় করেন না, এত আনন্দ দেখেন না। এখানে বেতন কিন্তু 12,500 টাকা। করুণ ইতিহাস আছে এখানে। জয়েন করার আগে চিন্তা ভাবনা করে তারপর জয়েন করেন। জয়েন করেছেন ভালো কথা, এখন আপনি চলে যান, চেষ্টা করেন। আপনাকে তো কেউ ধরে বেঁধে রাখে নাই, আপনাকে কেউ এখানে ধরে বেঁধে রাখে নাই, চলে যান। এরকম মানুষ দেখলে হাসে, এরকম আকুতি করেন। আপনি দাবি করবেন ঠিক আছে, আপনি সবই করবেন, চেষ্টা করবেন ঠিক আছে, কিন্তু ভেঙে পড়া যাবে না, টেনশন করা যাবে না, করা যাবে না। মাথায় রাখবেন আপনার কপালে যা আছে তার থেকে এক চুল পরিমাণও আপনি কম পাবেন না, ওটা আপনি পাবেনই। সো এই জন্য এর কথা বলি। তারপরে এই যে কে নিয়ে কথা বললাম, মুক্তিযুদ্ধ নিয়ে, কী বলে 53 বছর আগের চেতনা নিয়ে, এগুলো আসলে খুব শুনতে খারাপ শোনায়। 53 বছর নিয়েই বসে আছি, বর্তমান 210 বছরে আমরা কিছু দেখি না, কিছু চিন্তা করি না, ওটা আমাদের মাথায় ঢুকেই নেই। কী হয়েছে ও সময়, কী হয়েছে? আরে ভাই তুমি কি তখন জন্মগ্রহণ করছিলা?
তোমার বাপ জন্মগ্রহণ কয়জনের করছে তা নিয়েও তো সন্দেহ আছে। কারণ আমার ছেলে এখন ইন্টারমিডিয়েট পড়ে, আমার তো জন্ম মুক্তিযোদ্ধার পরে। কারণ আমার ছেলে যদি বড় বড় কথা বলে তাহলে আমি কি, তাহলে কথা হয় না যে আমারই তো জন্ম হয় না, আমার ছেলে কথা বলে কোত্থেকে? তো এইরকম যারা কথা বলেন, এই যে ইয়াং জেনারেশন আছে, কয়জনের বাবা 53 বছর আগে জন্মগ্রহণ করেছিল সেটার ইতিহাস খোঁজেন, তারপর কথা বলেন। তারপরে হলো এই যে ইয়েটা কি বলে, এই ধর্মীয় অনেকগুলো বিষয় আছে। এই যে আমার এক কি বলে ফেসবুক ফ্রেন্ড বারবার মিলাদুন্নবী নিয়ে উনি আমাকে চ্যালেঞ্জ করতেছে। আমি স্পষ্ট বলি, আমি এমন কোনো ফ্রাকশন আলা ইবাদত করতে একেবারেই রাজি না যেটা বেটা তোমার মতো এরকম বহুত পণ্ডিতের বিপক্ষে, চাইতে বহুত জ্ঞানী পণ্ডিতের বিপক্ষে দাঁড়াইছে। যেটা আমি ইবাদত করতে চাই, আমি কাজ করতে চাই এমন বিষয় নিয়ে, যেটা ফজরের 2 রাকাত সুন্নত নিয়ে যেমন সারা পৃথিবীতে কোনো দ্বিমত নাই, আমি এরকম ইবাদত করতে চাই। তাহাজ্জুদ নামাজ নিয়ে সারা পৃথিবীতে যেমন দ্বিমত নাই, এরকম ইবাদত করতে চাই। আল্লাহ সরাসরি কোরআনে যেগুলো বলছে আমি আগে সেগুলো খুঁজতে চাই। আমি এগুলো করে যদি সময় পাই, তারপর তোমার ওই ঈদে মিলাদুন্নবী, মোনাজাত, শবে বরাত, তারপরে কি বলে শবে মেরাজ, এইসব বিষয় নিয়ে তারপরে আমার যদি সময় থাকে তাই করব। আমার তো নির্ঝঞ্ঝাট কলঙ্ক মুক্ত মুক্ত কি বলে মতামত মুক্ত ইবাদত, মতামত মুক্ত কার্যক্রমের অভাব নাই। তোমার এইসব এই টানকি বানকি নিয়ে পেশাল পড়ার সময় আমার নাই। কারণ যেই বিষয়টা নিয়ে তুমি বলবা, তোমার বলবে, এই যে যেদিন বলছি না বাইতুল মোকাররমের বিশ্বাস সবাই সর্বজন ব্যক্তিত্ব, সে বলছে এটা নিয়ে করছে। এরকম কত বক্তা আছে এটার বিপক্ষে, অনেকগুলো বিপক্ষে, মোনাজাতের বিপক্ষে, বিপক্ষে। যেখানে যেটা নির্দেশ আছে, যেখানে যেটা সরাসরি পাওয়া যায়, কোনো মতামত নেই, সেটা নিয়ে চলে। তো এই বিষয়গুলো আমাকে খুব ভাবায়। আসলে আমি অনেকটা হয়ে পড়ি বিভিন্ন জায়গায় কথা বলতে গেলে। আবার বলবো, আজকে আর বেশি বলবো না, অনেক বলা হয়ে গেছে। তো আমার শিক্ষকদের বিরুদ্ধে, শ্রদ্ধেয় শিক্ষকদের বিরুদ্ধে নিজেকে অন্তত কথা বলুন, দাবি করেন, যৌক্তিকভাবে করেন। নিজেকে এইরকম একেবারে কি বলে সস্তা বানিয়ে এরকম কান্নাকাটি করবেন না। আপনার হাত আছে, পাও আছে, মেধা আছে, যৌবন আছে, আপনি নিজেকে এর চাইতে অন্য চূড়ায় নিয়ে যান। আপনি বসে থাকবেন নিশ্চয়। আমাদের দেশে অনেক ছেলেপেলে আছে চাকরি বাকরি ছাড়াও লক্ষ লক্ষ টাকা কামায়। এই যে মনে করেন অনলাইন ইনকাম করে লোকজন, খুব ভালো একটা তারা করতেছে, নিজেকে সে প্রমাণ করতে পারছে। তো এরকম আপনি শুধু এইটার উপর করে থাকেন না, কারণ জানেন যে এই বিষয়টা, শিক্ষকদের এই বিষয়টা আজকের না, দীর্ঘদিনের পুঞ্জীবিত বিষয়। এখানে অনেক আগে থেকে বৈষম্য চলে আসছে। আবারও বলি, ওই যে পণ্ডিত মশাইয়ের গল্প, লাট সাহেবের 3 ঠ্যাংওয়ালা কুকুরের পিছনে মাসিক খরচ এত, পণ্ডিত মশাইয়ের মাসিক বেতন এত। এই বিষয়গুলো যে লেখা হয়েছে এই বৈষম্যকে কেন্দ্র করে, সেই বৈষম্য জেনে শুনে আপনারা এখানে এসেছেন, দাবি করবেন যৌক্তিকভাবে। কিন্তু এই নিজেকে একেবারে সস্তা বানিয়ে মানুষের কাছে হাসির পাত্র হবেন না, এরকম কান্নাকাটি করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে।